আহ, আগের দিন ক্লাসে প্রথমে সিলেবাসটাকে আমি একটু আলোচনা করেছিলাম এবং তার একটু রূপরেখা আঁকার চেষ্টা করেছিলাম। তারপর আমি সরাসরি বাংলা ব্যাকরণের মধ্যে আমি প্রবেশ করেছিলাম এবং ব্যাকরণের মধ্যে প্রথমে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হলো পদ। পদ কি, পদ কাকে বলে, পদের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করেছিলাম এবং তার পাশাপাশি অব্যয় পদটি আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আহ, যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পদেরই আরেকটি শ্রেণীবিভাগ। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সর্বনাম পদ। সর্বনাম পদটি বিষয়টি হচ্ছে যে সর্বনাম পদ। সর্বনাম পদ কি বা সর্বনাম পদ কাকে বলে সে বিষয়টি কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু বিষয়টিকে আমি একটু অন্যভাবে শুরু করতে চাইছি। আমি ধরা যাক প্রথমে একটা এক্সাম্পল, একটা উদাহরণের কথা বলছি। ধরুন আমি বললাম যিশু আমার ভাই। যিশু আমার ভাই। যিশুর পরিবর্তে আমি বলছি যিশু আমার ভাই। যিশু প্রতিদিন বিদ্যালয়ে যায়। যিশু বিদ্যালয় থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে খেলতে যায়। যিশু ছবি আঁকায় ভালো। এর পরিবর্তে যদি আমি বলি যিশু আমার ভাই, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, বিদ্যালয় থেকে ফিরে সে খেলতে যায়। তাহলে প্রত্যেকবার এই যিশু 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 এই শব্দের পরিবর্তে আমি যখন সে শব্দটি ব্যবহার করছি তখন সেটা কি, সেটা অনেক বেশি মনোগ্রাহী হচ্ছে আমাদের কাছে। বিষয়টি অনেক বেশি আমাদের কাছে ভালো লাগছে। অর্থাৎ যখন আমরা বাক্যের ভিতরে, যখন আমরা কোনো সংজ্ঞা বা নামের পরিবর্তে মানে এই একাধিকবার ব্যবহার অর্থাৎ পুনরুক্তি পরিহারের জন্য আমরা যে পদকে ব্যবহার করব সেটাই হলো সর্বনাম পদ। অর্থাৎ এক কথায় বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করছি সেটাই হচ্ছে সর্বনাম পদ। এই সর্বনাম পদকে মূলত আমরা 8টি ভাগে ভাগ করি। সেটা কি কি? ব্যক্তিবাচক সর্বনাম, যার আরেকটি নাম হচ্ছে পুরুষবাচক সর্বনাম। দ্বিতীয়ত হচ্ছে নির্দেশক সর্বনাম। তৃতীয়ত হচ্ছে অনির্দেশক সর্বনাম। চতুর্থত সমষ্টিবাচক সর্বনাম। পঞ্চমত প্রশ্নবাচক। ষষ্ঠত আত্মবাচক সর্বনাম। সপ্তমত সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম। আর লাস্ট হচ্ছে 8 নম্বর পারস্পরিক সর্বনাম। ফার্স্ট আমরা চলে আসি ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম বলতে আমরা কি বুঝি? ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম বলতে আমরা সাধারণ অর্থে বুঝি যে যে সর্বনাম পদ দ্বারা ব্যক্তি বা পুরুষকে নির্দেশ করা হয় তাকেই আমরা সাধারণ অর্থে বলি ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। যেমন ধরা যাক আমি ধরি যজ্ঞ ঘোড়ার রাস, সে আজ বিদ্যালয়ে যাবে, আমি তোমাকে কলমটি দিলাম। এগুলো সবই কি করছি? কোনো ব্যক্তি বা পুরুষকে নির্দেশ করছি। এখানে একটি বিষয় মনে রাখা দরকার যে আমাদের পুরুষ সাধারণত হচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রে 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। উত্তম পুরুষকে, উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা। আমরা তো নিজেদেরকে কখনো খারাপ বলে মনে করি না। আমরা সবাই মনে করি আমরা নিজেরাই হচ্ছে শ্রেষ্ঠ, আমরা উত্তম। তাই আমি এবং আমরা, এটা হচ্ছে উত্তম পুরুষ। মনে রাখার কৌশলের জন্য, একটা মনে রাখার জন্য বলছি, সেটা হচ্ছে আমরা নিজেকে কি করি, সবসময় শ্রেষ্ঠ বলে মনে রাখি, উত্তম বলে মনে করি। তাই আমরা উত্তম পুরুষ। আমার সামনে বা তোমার সামনে যে বা যারা আছে, তুমি কি তাকে খারাপ বলতে পারবে? পারবে না।
পারা যায়ও না। পাশাপাশি তাকে আবার আমার থেকে শ্রেষ্ঠ বলেও আমরা মনে করতে পারি না। তাই তাদেরকে আমরা মিডিল করে রাখলাম, অর্থাৎ তুমি তোমরা হচ্ছে মধ্যম পুরুষ, এবং যারা এখানে উপস্থিত নেই অর্থাৎ সে তাহারা, তারা হচ্ছে প্রথম পুরুষ। তাহলে এই যে আমরা পুরুষ বললাম, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ, আমি কেন্দ্রিক বা আমরা কেন্দ্রিক বা তুমি বা তোমরা, সে বা তাহারা, এই সর্বনাম পদগুলি দিয়ে যে বাক্যই গঠন হোক না কেন, সেগুলি যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে সেটি অবশ্যই ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। যেমন আমার সন্তান যেন, আমরা ঈশ্বরী অন্নপূর্ণা ঈশ্বরী পাটনীতে পড়েছিলাম একটি বিশেষ পংক্তি, বিখ্যাত পংক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে আমার, অর্থাৎ এটি হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। নেক্সট হচ্ছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম বলতে আমরা কি বুঝি? আমরা এই নির্দেশক সর্বনাম নামটির মধ্যেই সর্বনামটি লুকিয়ে আছে। নির্দেশক অর্থাৎ কি? নির্দেশক অর্থাৎ কাউকে নির্দেশ করা। কি নির্দেশ করব? কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো বিষয়, কোনো ঘটনাকে যখন সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে নির্দেশক সর্বনাম। যেমন আমি বললাম, এটা আমার বই, এটা আমার বই। আবার বলছি ওটা আমার বই। দেখুন, আমি বললাম এটা আমার বই, পাশাপাশি আরেকটি উদাহরণ দিচ্ছি, ওটা আমার বই। যখন দেখুন এটা আমার বই বলছি, তখন কিন্তু ওই বইটি আমার নিকটে, আমার কাছে আছে, আমার কাছাকাছি আছে। অর্থাৎ এই যে এটা আমার কাছাকাছি আছে, নিকটে আছে, তাই এটাকে আমরা বলতে পারি প্রত্যক্ষ নির্দেশক সর্বনাম। অর্থাৎ আর যখন বলছি ওটা আমার বই, তখন এটা দূরবর্তী হয়ে যাচ্ছে, আমার কাছাকাছি নেই, তখন সেটাকে আমরা বলছি পরোক্ষ বা দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। অর্থাৎ নির্দেশক সর্বনামকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটি হচ্ছে প্রত্যক্ষ বা সামীপ্য, দ্বিতীয়ত হচ্ছে পরোক্ষ বা দূরত্ববাচক। যদি প্রশ্ন খুব ডিপলি হয় তাহলে কিন্তু এই ভাগটা কিন্তু একটু মনে রাখতে হবে, আদারওয়াইজ আমাদের এই নির্দেশক সর্বনামটা মনে রাখলেই চলবে। আমি তবু নির্দেশক সর্বনামকে দুটি ভাগে একটু ভাগ করিয়ে দেখার চেষ্টা করলাম। সুতরাং নির্দেশক সর্বনামকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে প্রত্যক্ষ আর আরেকটি হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ অর্থাৎ কি? যখন কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যা কিছু আমার নিকটে, আমার কাছাকাছি থাকছে, অবস্থান করছে, তখন তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ বা সামীপ্য সূচক বা সামীপ্য বাচক। যেমন যেটা আমি বললাম, ফার্স্ট একটা এক্সাম্পল দিলাম যে এটা আমার বই। আর পরোক্ষ সর্বনামের ক্ষেত্রে ওটা, সেটা, ওরা, এগুলো দিয়ে বাক্য গঠন আমরা প্রত্যেকেই করতে পারবো। তাই এটি হচ্ছে পরোক্ষ নির্দেশক, অর্থাৎ নির্দেশকের দুটি ভাগ। তৃতীয়ত আমরা যে বিষয়টির মধ্যে চলে যাব সেটি হচ্ছে অনির্দেশক সর্বনাম। তৃতীয় হচ্ছে অনির্দেশক সর্বনাম, যেটি দেখুন অনির্দেশক, এই নামের মধ্যেই সবকিছু লুকিয়ে আছে। অনির্দেশক, অনির্দেশক মানে কি? অনির্দেশক মানে হচ্ছে নির্দেশকের বিপরীত, অর্থাৎ যা নির্দেশ করা হচ্ছে তার বিপরীত। অশব্দের অর্থ কি? অশব্দের অর্থ হচ্ছে নয়, তাহলে নয় নির্দেশক, সেটাই হচ্ছে অনির্দেশক। তার মানে কি? তার মানে যে সর্বনাম দ্বারা আমরা কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনাকে আমরা সুনির্দিষ্টভাবে কি করতে পারছি না, নির্দেশ করতে পারছি না, তখন সেটাকে আমরা বলছি অনির্দেশক সর্বনাম। যখন দেখুন আমি বললাম এটা আমার বই, এটা আমি সঠিকভাবে আইডেন্টিফিকেশন করতে পারছি, নির্দেশ করতে পারছি যে অন্য কোনো বইটি নয়, স্পেসিফিক এই বইটাই হচ্ছে আমার বই। কিন্তু যখন আমি বলছি কেউ কাঁদে, কেউ হাসে, কেউ বা বসে, এই কেউ শব্দটা, কেউ শব্দের দ্বারা আমরা কিন্তু কাউকে নির্দেশ করতে পারছি না। সুনির্দিষ্ট কাউকে, কে বসছে বা কে কাঁদছে বা কে আনন্দ করছে বা কে হাসছে, আমরা কিন্তু কাউকে সুনির্দিষ্টভাবে নির্দেশ করতে পারছি না। এক্ষেত্রে এটি হচ্ছে অনির্দেশক সর্বনাম।
নেক্সট হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। পরীক্ষার সময় কিন্তু এই সমষ্টিবাচক সর্বনামের পরিবর্তে অনেক ক্ষেত্রে সাকল্যবাচক এই শব্দটিও দেওয়া হয়। এই সাকল্য শব্দের অর্থ কিন্তু হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। দেখুন, সমষ্টিবাচক সর্বনাম আমি বারবার যেটা বলতে চাইছি যে ব্যাকরণের ক্ষেত্রে যে সংজ্ঞা, যে নামটি ব্যবহার করা হয় তার মধ্যেই কিন্তু বিষয়টি লুকিয়ে থাকে, আমাদের একটু খালি খুঁজে নিতে হয়। সমষ্টিবাচক মানে কি? সমষ্টি শব্দের অর্থ কি? সমষ্টি শব্দের অর্থ সকল, অর্থাৎ যে সর্বনাম দ্বারা ব্যক্তি বস্তুর সকলকে বোঝানো হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সব পাখি ঘরে আসে। জীবনানন্দের একটি কবিতা আছে না, সব নদী ফুরাইয়ে জীবনের লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এই যে সব নদী, সব পাখি, অর্থাৎ যখন সকলকে নির্দেশ করা হচ্ছে তখন সেটি সমষ্টিবাচক সর্বনাম। নেক্সট, প্রশ্নবাচক সর্বনাম। এটা ভীষণ সহজ একটি বিষয়। প্রশ্নবাচক সর্বনাম কি? যে সর্বনাম পদের দ্বারা কোনো জিজ্ঞাসা বা প্রশ্নকে উত্থাপন করা হচ্ছে তখন সেটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। কোন ফাঁকে চোর পালালো, এটা পরীক্ষা সাধারণত প্রশ্নবাচক সর্বনাম সাধারণত দেয় না। নেক্সট হচ্ছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম কি? আত্মবাচক সর্বনাম হচ্ছে যে সর্বনাম পদ দ্বারা বক্তা বা কর্তা তিনি কি করছেন? কারো সাহায্য ছাড়াই নিজে কাজটি সম্পাদন করছেন, তাহলে তাকে বলছি আত্ম শব্দের অর্থ কি? আত্ম শব্দের অর্থ হচ্ছে দন্ত শয়ে বয়ে বা নিজে, অর্থাৎ যে সর্বনাম পদের দ্বারা কর্তা কি করছে? কারো সাহায্য ছাড়াই নিজে কাজটি সম্পাদন করছেন তখন তাকে আমরা বলছি আত্মবাচক সর্বনাম। যেমন উদাহরণ কি? রাজা স্বয়ং রাজধানীতে ফিরলেন, বা তিনি নিজে এসে আমাকে নিমন্ত্রণ করে গেছেন। এই যে নিজে, স্বয়ং, খোদ, আপনি, এই শব্দগুলো হচ্ছে কি? আত্মবাচক সর্বনামের উদাহরণ। নেক্সট হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই সাপেক্ষ সর্বনামের আরেকটি অপর নাম হচ্ছে সংযোগবাচক সর্বনাম। সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনামটি কি? মনে রাখতে হবে, সাপেক্ষ সর্বনাম বা সংযোগবাচক সর্বনামটি হচ্ছে যখন একটির সাপেক্ষে অন্য সর্বনামটি ব্যবহৃত হচ্ছে। উদাহরণ কি দিলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই যে সে, যে এর সাপেক্ষে কি হয়েছে? সেটি ব্যবহৃত হয়েছে। যখন তুমি আসবে তখন আমি যাব, তাহলে তখন যখন এর পরিপ্রেক্ষিতে কি বা যখন এর সাপেক্ষে কি তখন, তাহলে আমার যাওয়াটা কার উপর নির্ভর করছে? তোমার আসার উপর। তাহলে যখন তুমি আসবে তখন আমি যাব। কিংবা যেমন কর্ম তেমন ফল, এই যে যেমন তেমন, যখন তখন, যিনি তিনি, এই সবকটি হচ্ছে সাপেক্ষ বা সংযোগবাচক সর্বনাম। নেক্সট, লাস্ট, পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনামটা কি? পারস্পরিক সর্বনাম বুঝতে গেলে আমাদের দুটি বিষয় মনে রাখতে হবে। একটি হচ্ছে যে সর্বনাম পারস্পরিক অর্থে, অথবা আরেকটি বিষয় হচ্ছে আপনা আপনি দ্বিত্বরূপে উচ্চারিত হয়। মানে কি? মানে দুবার উচ্চারিত হবে। আমি বিষয়টাকে একটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি। ফার্স্ট আমি কি বললাম? যে সর্বনাম পারস্পরিক অর্থে, যেমন ধরা যাক, এক্সাম্পল আমি দিয়েছি, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে তুমি আমি কি করতে পারি? এই যে তুমি আমি, এটা কি? পারস্পরিক অর্থে। তুমি আমি পারস্পরিক অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই এটি হচ্ছে পারস্পরিক সর্বনাম। এখানে আরেকটি বিষয়ের কথা বলেছি যে আপনা আপনি দ্বিত্বরূপে উচ্চারিত হয়, মানে দুবার উচ্চারিত হবে। একটা এক্সাম্পল দিই, তিনি নিজে নিজেই কাজটি শেষ করলেন। তিনি নিজে নিজেই কাজটি শেষ করলেন, বা একটা নাম ধরে, যা খুশি একটা নাম ধরুন, অর্ণব নিজে নিজেই কাজটি শেষ করলো। এই যে নিজে নিজেই, প্রথম নিজ, দ্বিতীয় নিজ, দুবার ব্যবহৃত হয়েছে। যদি আমি এটা বলতাম
যে অর্ণব নিজেই কাজটি শেষ করলো, প্রথম বাক্য, এখানটা একটু মনোযোগ দেবেন। প্রথম বাক্য, অর্ণব নিজেই কাজটি শেষ করলো। দ্বিতীয় বাক্য, অর্ণব নিজেই কাজটি শেষ করলো। যখন আমি বলছি অর্ণব নিজেই কাজটি শেষ করলো, তখন এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। আর যখন আমি বলছি, কারণটা কি, অর্ণব নিজে কাজটি সাহায্য করেছে, আপনি বা আমি কেউ সাহায্য করিনি, বা সে কারো সাহায্য নেয়নি, তাই এটি হচ্ছে আত্মবাচক সর্বনাম। কিন্তু যখন আমি বললাম অর্ণব নিজেই কাজটি শেষ করলো, এখানে কি নিজটা দুবার ব্যবহার করা হয়েছে, তখন এটা হচ্ছে পারস্পরিক সর্বনাম। বিষয়টা এইটুকু, বিষয়ের মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা বলুন, তারপর আমি পরবর্তী অংশের মধ্যে যাব। একটা একটা করে আমরা শেষ করব। যদি আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে বলবেন, তারপর আমরা যাব নেক্সট পার্টে। কারো কি কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যেহেতু কারো কোনো জিজ্ঞাসা নেই, আমার কিন্তু কয়েক জিজ্ঞাসা আছে। আপনাদের জিজ্ঞাসা নেই, বাট আমার কিছু আছে। আমি জাস্ট দুটি বা তিনটি আমি এখান থেকে এক্সাম্পল রাখছি। আপনারা একটু মাইক্রোফোনটাকে অন করে বলবেন। আমি বললাম, একটা এক্সাম্পল আমি বলছি, চাইলে আপনাদের সামনে খাতা বা পেন যা আছে সেটা একটু লিখতেও পারেন। তিনটে লিখুন, দরকার হয় একটু লিখে নিন। আমি জাস্ট তিনটে এক্সাম্পল দিচ্ছি। জনা কয়েক মিটিংয়ে এসেছিল। প্রথম বাক্য, জনা কয়েক মিটিংয়ে এসেছিল। দ্বিতীয় বাক্য, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। প্রথমটা বলেছিলাম জনা কয়েক মিটিং এসেছিল, জনা কয়েকের তলায় আন্ডারলাইন। দ্বিতীয় বাক্য, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, ওই এর তলায় আন্ডারলাইন। নেক্সট, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাঠ। ওটা বললাম হচ্ছে জনা কয়েক মিটিং এসেছিল, জনা কয়েকের তলা আন্ডারলাইন। নাম্বার 2, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। দ্বিতীয় বাক্য, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। তৃতীয় বাক্য, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি। এই তিনটে যে বাক্য দিলাম, এই তিনটে বাক্য কোন কোন সর্বনামের উদাহরণ। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি, সেই এর তলায় আন্ডারলাইন। প্রথমটা তো সমষ্টিবাচক হচ্ছে। জনা কয়েক এসেছিল সমষ্টিবাচক সর্বনাম। আচ্ছা, তারপর দ্বিতীয় বাক্য, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন। এটা প্রশ্নবোধক হবে কি? ওই এর তলায় দাগ, হ্যাঁ, ওই এর তলায় দাগ কিন্তু। আচ্ছা, প্রশ্নবোধক বললেন, বেশ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি। এটা এখনই একটা বললেন, ওই যে সেই কি একটা সর্বনামটার নাম বললেন ওইটা। আচ্ছা, আমি আরেকবার 8টা সর্বনামে একবার বলে যাচ্ছি। ব্যক্তিবাচক, 2 নম্বর হচ্ছে নির্দেশক,
3 নম্বর অনির্দেশক, 4 নম্বর সমষ্টি, 5 নম্বর প্রশ্ন, 6 আত্ম, 7 সাপেক্ষ বা পারস্পরিক, 8 হচ্ছে সাপেক্ষ বা সংযোগ, আর 8 নম্বর হচ্ছে পারস্পরিক। স্যার এটা নির্দেশকবাচক। আচ্ছা, নির্দেশকবাচক, বেশ। আচ্ছা, এবার আমি 3টেতে আসি। ফার্স্ট, আপনারা নিজেরাও মানে খাতা কারেকশন করে নিতে পারবেন। দেখুন, জনা কয়েক মিটিং এসেছিল, এর মধ্যে কেউ বললেন যে এটা হচ্ছে সমষ্টিবাচক। প্রথমত হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম নয়, কেনই সেটা বলে যাচ্ছে। এটি হচ্ছে অনির্দেশক সর্বনাম। কেন? জনা কয়েক মিটিং এসেছিল মানে মিটিংয়ে কি সবাই এসেছিল? যখন আমি আপনাকে প্রশ্ন করছি যে মিটিংয়ে কতজন এসেছিল, আপনি আমাকে বললেন মিটিংয়ে জনা কয়েক এসেছিল। আলাম তাহলে সকলে আসেনি, তাই তো? আপনি আমার সম্মতি দিলেন, হ্যাঁ সকলে তো আসেনি। তার মানে জনা কয়েক এসেছিল মানে সমষ্টিকে নির্দেশ করা হচ্ছে না। এটা কি? অনির্দেশক সর্বনাম, অর্থাৎ আমি নির্দেশ করতে পারিনি। জনা কয়েক মুষ্টিমেয়। নাম্বার 1, তাহলে জনা কয়েক মিটিং এসেছিল, এটি হচ্ছে অনির্দেশক সর্বনাম। নাম্বার 2, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। যদি কোন শব্দের তো তাহলে আন্ডারলাইন করতাম কোন, তাহলে কিন্তু এটা প্রশ্নবোধক হয়ে যেত। কিন্তু আমি কোণের তলায় কিন্তু আমি তলায় শব্দে আমি কিন্তু আন্ডারলাইন করিনি। আমি কি বলেছি? হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, ওই এর তলায় দাগ দিয়েছি। ওই ওই অর্থাৎ কি? কাউকে নির্দেশ করছি আমি যে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কে জিজ্ঞাসা করছে, কোনজন, ওই। তাই এটি হচ্ছে নির্দেশক সর্বনাম। আরেকটি বললাম, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি, এটা সঠিক উত্তর দিয়েছেন। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি, এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। অনেকে হয়তো সকলের সাথে তো এটা ফেস টু ফেস মোড়ে নয়, তাই সকলের সঙ্গে আমি কথোপকথন করতে পারছি না। হয়তোবা কেউ কেউ সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি, এটা হয়তো অনেকে অনির্দেশক সর্বনাম করেছেন। কারণ কি, সেই ঘাটে মানে তো প্রশ্ন আপনার মনে উত্থাপিত হয়েছে, সেই ঘাটে মানে তো কোনো ঘাটের নাম করেনি, তাহলে তো এটা অবশ্যই অনির্দেশক হবে। তা কিন্তু নয়। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি, আমি কি করছি? সেই ঘাটে নির্দেশ করছি, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি, অন্য কোনো ঘাটে নয়। সেই ঘাটে মানে যে ঘাটে কিছু একটা ঘটেছিল বা যে ঘাটে আমরা জানি, সেই কারণেই বলছি কি, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি। তাই এটি হচ্ছে নির্দেশক সর্বনাম। যে বা যারা নির্দেশক করেছেন, যথার্থ উত্তর। আশা করি আপনাদের কিছুটা কনফিউশন যেটুকু ছিল কিছুটা হলেও দূর হয়েছে। নেক্সট আমি চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ক্ষেত্রে। এখান থেকে প্রশ্ন আসে আপনাদের প্রাইমারি বা আপার প্রাইমারি দুটো ক্ষেত্রেই, কিন্তু আজকে এখন যে পার্টটা নিয়ে আমি আলোচনা করব সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সেটি হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কি বা কাকে বলে সেটা আমরা প্রত্যেকেই জানি, তাই বিষয়টি নিয়ে আমি আর খুব একটা চর্চার মধ্যে যাব না। সাধারণ অর্থে ক্রিয়াপদ বলতে আমরা কি বুঝি? যে পদ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাকেই আমরা বলছি ক্রিয়াপদ। অর্থাৎ কর্মবোধক পদমাত্রই আমরা কি বলি? আমরা সেটাকে ক্রিয়াপদ হিসাবেই চিহ্নিত করি। কিন্তু একটি প্রশ্ন এখানে আছে, সেটি হচ্ছে ক্রিয়াপদ ছাড়া কি বাক্য গঠন হতে পারে? প্রশ্ন হচ্ছে এই জায়গায়। যেমন আপনাদের মধ্যে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা জানেন যে কোষ একটা সেল, নিউক্লিয়াস ছাড়া একটা কি সেল গঠন হতে পারে? সায়েন্সের কেউ আছেন এখানে? না স্যার, নিউক্লিয়াস ছাড়া তো কোষ গঠিত হয় না। নিউক্লিয়াস ছাড়া একটা সেল বা কোষ কিন্তু কখনোই গঠন হতে পারে না। ঠিক তেমনি ভাবে প্রশ্নটা হচ্ছে এই জায়গায়
ক্রিয়াপদ ছাড়া কি একটা বাক্য গঠন হতে পারে? আমি যদি বলি লাল ফুল বা ফুল লাল বা কাক কালো, আমি বললাম কাক কালো। কাক কোন পদ? আমরা জানি বিশেষ্য পদ। কালো বিশেষ্যকে বিশেষিত করছে। তাহলে এখানে ক্রিয়াপদটি কিন্তু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে ক্রিয়াপদ ছাড়া কি বাক্য গঠন হতে পারে? এর উত্তর হচ্ছে না। যদিও উদাহরণটি আছে কাক কালো, কিন্তু তবুও এর উত্তরটি হচ্ছে না, ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন হতে পারে না। আসলে কাক কালো এর মধ্যে একটি ক্রিয়াপদ আছে যেটি লুক্কায়িত, হিডেন অবস্থায় আছে। যেমন আপনারা সাইকোলজিতে বা আপনাদের পেডাগজিতে, চাইল্ড সাইকোলজিতে আপনারা পড়েছেন, জানেন আপনারা হিডেন কারিকুলাম বলে একটি বিষয় আছে। কারিকুলামের একটা পার্ট হচ্ছে হিডেন কারিকুলাম, লুক্কায়িত পাঠ্যক্রম। সেটা কি? যেমন ধরুন স্কুলে টিচার ক্লাসরুমে ঢুকলেন, আমরা সবাই কি করি? আমরা উঠে দাঁড়াই। উঠে দাঁড়িয়ে আমরা কি করি? গুড মর্নিং স্যার বলে আমরা উইশ করি। এটা কি আমার কারিকুলামের কোথাও কি লেখা আছে যে আপনাকে উঠে দাঁড়াতেই হবে? কোথাও লেখা নেই। আপনার এক বন্ধু খেলার মাঠে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, টিফিনে খেলতে খেলতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আপনি কি করলেন? আপনি ছুটে গিয়ে তাকে তুললেন বা তাকে একটু জল টল দিলেন। কোথাও বলা আছে আপনাকেই করতে হবে? না, কোথাও বলা নেই। কিন্তু আমরা কি করছি? আমরা বিদ্যালয়ে সহমর্মিতার পাঠ শিখছি, আমরা স্বার্থ শূন্যতার শিখছি, আমরা সহযোগিতা, সহমর্মিতা, এই বিষয়গুলো আমরা সেখানে শিখছি। ওই যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যখন ক্লাসরুমে এই কবিতাটি পড়ানো হয় তখন আমরা সেখান থেকে এই বোধটুকু আমাদের মধ্যে গড়ে উঠেছে, যেটা হচ্ছে কি পার্ট অফ হিডেন কারিকুলাম। ঠিক তেমনিভাবে আমাদের যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদ ছাড়া মনে রাখতে হবে কখনোই বাক্য গঠন হতে পারে না। ঠিক যেভাবে এটি নিউক্লিয়াস ছাড়া একটি সেল বা কোষ গঠন হতে পারে না, ঠিক তেমনিভাবে ক্রিয়াপদ ছাড়াও বাক্য গঠন হতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে কাক কালো, এখানেও কিন্তু ক্রিয়াপদ আছে, সেটা লুক্কায়িত অবস্থায় আছে। কাক হয় কালো, এই হয়টি কি আছে? লুক্কায়িত অবস্থায় বা উজ্জ অবস্থায় আছে। এই ক্রিয়াপদকে আমরা বিভিন্ন ভাগে আমরা এবার বিভাজন করার চেষ্টা করব। প্রথম যে দিক থেকে আমি বিভাজন করব সেটি হচ্ছে অন্বয়গত দিক থেকে। প্রথম যে বিভাজনটি আমি করব সেটা হচ্ছে কি অন্বয়গত দিক থেকে। অন্বয় মানে কি? অন্বয় শব্দের অর্থ যোগ করা। এই অন্বয়গত দিক থেকে আমরা ক্রিয়াপদকে মূলত তিনটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে সকর্মক ক্রিয়া, দ্বিতীয়ত হচ্ছে অকর্মক ক্রিয়া, তৃতীয়ত হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। ফার্স্ট হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক কি? আমি আগেও বলেছি যে সবসময় ব্যাকরণের ক্ষেত্রে শব্দটার দিকে ভালো করে তাকাবেন, তাহলেই উত্তর পাওয়া যাবে। সকর্মক, শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে সহযোগে বা সঙ্গে। তার মানে সঙ্গে কি আছে? ক্রিয়াপদের সঙ্গে কি আছে? কর্ম আছে। তার মানে যে ক্রিয়াপদে কর্ম থাকে তাকে আমরা বলছি সকর্মক ক্রিয়া। যেমন আমি আজ লুচি আলুর দম খেলাম। এই যে লুচি আলুর দম, এটি হচ্ছে কি কর্ম। আমি কর্তা, খেলাম ক্রিয়াপদ। তাহলে আমি হচ্ছে কর্তা, লুচি আলুর দম কি হলো? কর্মপদ, আর খেলাম হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কি খেলাম? লুচি আলুর দম। এটি কি হচ্ছে কি? কর্ম আছে এখানে, তাই এটি হচ্ছে সকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া কি? অশব্দের অর্থ কি? আমরা জানি নেই। তাহলে কি নেই? কর্ম নেই, তাই অকর্মক ক্রিয়া। তাহলে যে ক্রিয়াপদে কর্ম থাকে না তাকে আমরা সাধারণ অর্থে বলছি অকর্মক ক্রিয়া। যেমন তনিমা লেখে। তনিমা লেখে, তনিমা হচ্ছে কে? বাক্যের কর্তা, লেখে ক্রিয়াপদ। কি লেখে?
সেটা তো আমরা কেউ জানি না। তাই এটি হচ্ছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ এখানে ক্রিয়াপদ কর্মপদ অনুপস্থিত। নেক্সট হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এটি খুব গুরুত্বপূর্ণ। দ্বিকর্মক ক্রিয়া মানে কি? দ্বি শব্দের অর্থ কি? দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, আর কর্ম তো আমরা জানি, তাহলে দুটি কর্ম থাকবে। যে ক্রিয়াপদের সঙ্গে কি থাকছে? দুটি কর্মপদ থাকছে, তাকে আমরা বলছি দ্বিকর্মক ক্রিয়া। এখানে একটি বিষয় আমি বলি। আমি বললাম আমি লুচি আলুর দম খেলাম। একটু আগেই যখন আমি এক্সাম্পলটা ইচ্ছে করেই বললাম, আমি লুচি আলুর দম বা লুচি ও আলুর দম খেলাম। তাহলে এখানে প্রশ্ন আসবে যে লুচি হচ্ছে কি? একটি কর্ম, আলুর দম আরেকটি কর্ম, বা লুচি মাংস খেলাম বা লুচি মিষ্টি খেলাম, হোয়াট এভার, যা খুশি। তাহলে ধরুন লুচি আর মিষ্টি, তাহলে লুচি হচ্ছে একটি কর্ম, মিষ্টি হচ্ছে আরেকটি কর্ম। তাহলে এখানে তো দুটি কর্ম আছে, তাই এটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। এটির উত্তর হলো না, এটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ নয়। কারণটা কি? কারণ হচ্ছে যদিও বা আমরা দ্বিকর্ম ক্রিয়ার আমরা জানি যে দুটি কর্ম থাকবে, কিন্তু দুটি কর্মের মধ্যে অবশ্যই হতে হবে একটি প্রাণীবাচক এবং অন্যটি অপ্রাণীবাচক। দুটো যদি প্রাণীবাচক থাকে তাহলে সেটা দ্বিকর্ম ক্রিয়া বলবো না, এবং দুটি যদি অপ্রাণীবাচক থাকে তাহলেও তাকে আমরা দ্বিকর্ম ক্রিয়া বলবো না। যেমন ফর এক্সাম্পল, যদি আমি বলি মা শিশুকে চাঁদ দেখান, মা শিশুকে চাঁদ দেখান। মা কাকে চাঁদ দেখাচ্ছেন? শিশুকে। শিশুর মধ্যে কি আছে? প্রাণ আছে, তাই এটি যে প্রাণীবাচক। কি দেখান? চাঁদ দেখান, অপ্রাণীবাচক। তাহলে সেটি হচ্ছে কি? একটি হচ্ছে প্রাণীবাচক, অন্যটি হচ্ছে অপ্রাণীবাচক। তাহলে একটির মধ্যে প্রাণ আছে, অন্যটির মধ্যে প্রাণ নেই। যার মধ্যে প্রাণ আছে সেই প্রাণীবাচককে আমরা বলি গৌণ কর্ম, আর যার মধ্যে প্রাণ নেই অর্থাৎ অপ্রাণীবাচককে আমরা নাম দিই মুখ্য কর্ম। তার মানে দ্বিকর্ম ক্রিয়ায় দুটি কর্ম থাকে, একটি হচ্ছে মুখ্য কর্ম, অন্যটি হচ্ছে গৌণ কর্ম, বা একটি হচ্ছে প্রাণীবাচক কর্ম, অন্যটি হচ্ছে অপ্রাণীবাচক কর্ম। মাস্টারমশাই আমাদেরকে গল্প বলেন বা গল্প শোনান। মাস্টারমশাই আমাদের গল্প শোনান। তাহলে দেখুন, মাস্টারমশাই আমাদের গল্প শোনান, এক্ষেত্রে মাস্টারমশাইকে বাক্যের কর্তা। মাস্টারমশাই কি করছেন? আমাদের গল্প শোনাচ্ছেন। গল্পটা কি? গল্পটার মধ্যে প্রাণ নেই, তাই এটি হচ্ছে কি? অপ্রাণীবাচক, যার অর্থ কি? মুখ্য কর্ম। আমাদেরকে, আমাদের মধ্যে প্রাণ আছে, আমরা প্রাণময় সত্তা, তাই এটি হচ্ছে কি? প্রাণীবাচক বা গৌণ কর্ম। সুতরাং তাহলে আমাদের এই দ্বিকর্ম ক্রিয়ার ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে দ্বিকর্ম ক্রিয়া ইকুয়াল টু দুটি কর্ম, কিন্তু সেই দুটি কর্ম অবশ্যই একটি প্রাণীবাচক, অন্যটি অপ্রাণীবাচক। তার মানে আমাদের এখানে সূত্রটা কি দাঁড়ালো? দ্বিকর্ম ক্রিয়ার সূত্র কি? দ্বিকর্ম ক্রিয়ার সূত্র হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া ইকুয়াল টু মুখ্য কর্ম প্লাস গৌণ কর্ম। দ্বিকর্ম ক্রিয়া সমান মুখ্য কর্ম যোগ গৌণ কর্ম, বা দ্বিকর্ম ক্রিয়া সমান প্রাণীবাচক প্লাস অপ্রাণীবাচক। নেক্সট হচ্ছে অবস্থানগত বা অর্থগত দিক থেকে আবার আমরা ক্রিয়াপদকে দুটি ভাগে ভাগ করি। অবস্থানগত বা অর্থগত দিক থেকে আমরা ক্রিয়াপদকে দুটি ভাগে ভাগ করি। সেটা কি কি? একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরেকটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া
কাকে বলে? সমাপিকা মানে হচ্ছে কি সমাপন বা সমাহিত কথা কেটে কেটে আসছে। বা সমাপিত, যেভাবেই আমরা বলি না কেন, অর্থাৎ শেষ হয়ে যাওয়া। বা কথা কেটে কেটে যাচ্ছে, কিন্তু এখানে তো আমার এখানে তো ফুল নেটওয়ার্ক আছে। শুনতে পাচ্ছেন এবার? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? কেউ একজন রেসপন্স করবে। স্যার শুনতে পাচ্ছি কিন্তু মাঝে মধ্যে একটু কাট হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক দেখাচ্ছে, বুঝতে পারছি না। স্যার শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, নেক্সট যে বিষয়টি আমরা চলে যাই সেটি হচ্ছে যে ক্রিয়াপদকে দুটি ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, অন্যটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি বললাম? যে ক্রিয়ার প্রয়োগে বাক্যের অর্থ কি করে, সম্পূর্ণতা লাভ করে, তাকে বলছে সমাপিকা ক্রিয়া। যেমন আজ বৃষ্টি হয়েছে, তাহলে দেখুন এক্ষেত্রে বাক্যের অর্থ কি হয়েছে, আমার সম্পূর্ণতা লাভ করছে। বা আমি কাশ্মীর বেড়াতে গেলাম, বা আজ আকাশে চাঁদ উঠেছে, বাড়ির পিছনটা অন্ধকার হয়ে আছে। সব ক্ষেত্রে কি হচ্ছে, বাক্যের অর্থ কি হচ্ছে, সম্পূর্ণতা লাভ করেছে। তাই এটাকে আমরা বলছি কি সমাপিকা ক্রিয়া। অন্যদিকে অসমাপিকা ক্রিয়া, অশব্দের অর্থ কি নয়, আর সমাপিকা শব্দের অর্থ কি, বাক্যের অর্থ সম্পূর্ণতা লাভ করা। তাহলে যেখানে বাক্যের অর্থ সম্পূর্ণতা লাভ করেনি বা করে না, বাক্যের অর্থ সম্পূর্ণতা করার জন্য আমাদের এই সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হচ্ছে, তখন সেই ক্রিয়াকে আমরা বলছি কি অসমাপিকা ক্রিয়া। যেমন কি, যেমন আমি বললাম চারজন একজনকে বাঁধিয়া, চারজন একজনকে বাঁধিয়া, বাঁধিয়া তো ক্রিয়াপদ, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণতা লাভ করেনি। চারজন একজনকে বাঁধিয়া, আমার বা আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে, চারজন একজনকে বাঁধিয়া কি করেছে, মেরে ফেলেছে, কেড়ে নিয়েছে তার জিনিসপত্র, কি করেছে? যখন আমি সেটাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, আমি কি বললাম, চারজন একজনকে বাঁধিয়া, তারপর যদি বলি রাখিয়া, আমি বললাম বাঁধিয়া, তারপর বললাম রাখিয়া, তাতেও দেখুন বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি। এই যে বাঁধিয়া, রাখিয়া, বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আমি কি বললাম, চারিজন একজনকে বাঁধিয়া রাখিয়া চলিয়া গেল। এক্ষেত্রে এই চলিয়া গেল এটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, আর এই যে বাঁধিয়া রাখিয়া এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। তাহলে অসমাপিকা ক্রিয়া কি? অসমাপিকা ক্রিয়া হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণতা লাভ করছে না, মানে যে ক্রিয়ার প্রয়োগে বাক্যের অর্থ সম্পূর্ণতা হচ্ছে না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর যেখানে বাক্যের অর্থ কি হচ্ছে, সম্পূর্ণতা লাভ করছে, তখন তাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। নেক্সট এই ক্রিয়ার সঙ্গে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেক পরীক্ষাতে একটি থেকে দুটি প্রশ্ন আসেই, কখনো কখনো তিনটি প্রশ্ন চলে আসে, সেটি হচ্ছে ক্রিয়ার কাল। প্রথমে একটি কথা বলি, ইংরেজিতে যাকে আমরা টেন্স বলে জানি, বাংলায় সেটাই হচ্ছে ক্রিয়ার কাল, ঠিক কথাই। কিন্তু ইংরেজি টেন্সের সঙ্গে বাংলা ক্রিয়ার কালকে সম্পূর্ণ এক করবেন না। ক্রিয়ার কাল বিষয়টা কি? ক্রিয়ার কাল বলতে কি, কাল অর্থ সময়। আমরা বলি না যে যখন কোনো কাজ করবে স্থান কাল পাত্র বিবেচনা করে করবে,
স্থান মানে কোন জায়গাতে তুমি দাঁড়িয়ে কথা বলছো, বা আমি আপনি কোন জায়গা থেকে কথা বলছি। কাল অর্থাৎ কোন সময়ে দাঁড়িয়ে আমি কথা বলছি। আর হচ্ছে কি পাত্র, কার উদ্দেশ্যে আমি কথা বলছি। এই তিনটে বিষয়কে যে ব্যক্তি একটু ভাবনা চিন্তা করে কথা বলেন তিনি কিন্তু বিচক্ষণ ব্যক্তি। তাই আমাদের যে কোনো বিষয়ের ক্ষেত্রে স্থান, কাল, পাত্র এই তিনটেকে আমাদের একটু মনে রাখতে হয়। যাই হোক, সেই কাল, কাল অর্থাৎ কি বললাম, সময়। তাহলে ক্রিয়ার কাল কি? ক্রিয়ার কাল বলতে বোঝায় ক্রিয়ার যে বিভক্তি ধর্ম থেকে আমরা ক্রিয়ার ঘটনার সময় জানতে পারি। ক্রিয়ার যে বিভক্তি ধর্ম থেকে ক্রিয়াটি কোন সময়ে ঘটছে, সেই যে সময়গত যে বোধ, সময়গত যে অনুভূতি আমার মধ্যে জাগ্রত হচ্ছে, তাকেই আমরা এক কথায় বলছি কি ক্রিয়ার কাল। অর্থাৎ ক্রিয়ার কাল ইকুয়াল টু সময় সম্পর্কে জানা, বা ক্রিয়াটি কখন ঘটছে সে সম্পর্কে ধারণা লাভ করা। এই ক্রিয়ার কালকে আমরা মোটা দাগের তিনটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে বর্তমান কাল, দ্বিতীয়ত হচ্ছে অতীতকাল, তৃতীয়ত হচ্ছে ভবিষ্যৎকাল। এই প্রত্যেকটা কালকেই অর্থাৎ বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ এই প্রত্যেকটি কালকেই আবার আমরা চারটি করে ভাগ করি। তাহলে মোট হচ্ছে কত? 3 4 12। ফার্স্ট আমরা চলে আসি বর্তমান কাল। এই বর্তমান কালকে আমরা চারটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান, 2 ঘটমান বর্তমান, 3 পুরাঘটিত বর্তমান, 4 বর্তমান অনুজ্ঞা। বর্তমান কালকে আমরা চারটি ভাগে বিভাজন করলাম। সাধারণ বা নিত্য বর্তমান, 2 ঘটমান বর্তমান, 3 পুরাঘটিত বর্তমান, 4 হচ্ছে বর্তমান অনুজ্ঞা। ফার্স্ট হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান। সাধারণ বা নিত্য বর্তমান বলতে আমরা কি বুঝি? সাধারণ বা নিত্য বর্তমান বলতে আমরা বুঝি যে ক্রিয়াটি বর্তমানে ঘটছে বা ঘটে থাকে, যে ক্রিয়াটি বর্তমানে ঘটে থাকে তাকেই আমরা বলছি সাধারণ বা নিত্য বর্তমান। যেমন কি? যেমন আমি লিখি, আমি বলি, আমি শুনছি, আমি খাই। রবীন্দ্রনাথের একটি লাইনে প্রসঙ্গে মনে পড়লো, আমরা ধরি মৃত্যু রাজার যোগ্য ঘোড়ার রাস। এই সবগুলোই কি? এগুলো হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান। অর্থাৎ সাধারণ বা নিত্য বর্তমান বলতে আমরা বলছি যে ক্রিয়াটি বর্তমানে ঘটে থাকে তাকেই আমরা বলছি সাধারণ বা নিত্য বর্তমান। 2 ঘটমান বর্তমান। ঘটমান অর্থাৎ কি? ঘটমান মানে এখনো ঘটছে, অর্থাৎ যে কাজটি বা যে ক্রিয়াটি এখনো ঘটছে সেই ক্রিয়ার কালকে আমরা কি বলছি? ঘটমান বর্তমান। যেমন এক্সাম্পল কি? তুমি শুনিতেছ। তাহলে তুমি শুনিতেছ মানে কি? তুমি এখনো শুনছো। বা আমি লিখিতেছি, পাখি গান গাইছে। গাইছে মানে কি? এখনো কন্টিনিউয়াস। তাহলে তাকে আমরা কি বলছি? ঘটমান বর্তমান। তৃতীয়ত হচ্ছে পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান। পুরা মানে কি? পুরা শব্দের অর্থ হচ্ছে অতীত বা প্রাচীন। তাহলে প্রাচীন ঘটিত, ঘটিত মানে ঘটা। তাহলে প্রাচীনকালে ঘটেছে অথচ কি বলছি? বর্তমান। তার মানে তার ফলটা এখনো বর্তমান আছে। তাহলে যে কাজটি অতীতে ঘটেছিল কিন্তু তার ফলটি কি আছে? এখনো বর্তমান আছে, তাকে আমরা বলছি পুরাঘটিত বর্তমান। যেমন কি? যেমন বৃষ্টির ফলে রাস্তায় জল জমেছে। বৃষ্টির ফলে রাস্তায় জল জমেছে। তাহলে বৃষ্টি আগে হয়ে গেছে, ফলটা কি? ফল অর্থাৎ জল জমে আছে। এই যে জল জমে আছে এটি হচ্ছে কি? পুরাঘটিত বর্তমান। তারপর ধরুন আরেকটি এক্সাম্পল দিই। ইভান সুন্দরবন গিয়েছে বা ইভান গোয়া গিয়েছে। ইভান সুন্দরবন গিয়েছে, তার মানে সুন্দরবনে ইভান কবে গেছে? নিশ্চয়ই আজকে যায়নি, আগে গেছে।
কিন্তু ইভান সুন্দরবন গিয়াছে, যার অর্থ এখনো সুন্দরবনে কি আছে, সে প্রেজেন্ট আছে। তাই এটি হচ্ছে পুরাঘটিত বর্তমান। নেক্সট, বর্তমান অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা বিষয়টি কি না, বর্তমান অনুজ্ঞা হচ্ছে যেখানে বর্তমানকালে আদেশ করছি, কোনো উপদেশ দিচ্ছি, অনুরোধ করছি, তখন সেই ক্রিয়ার কালকে আমরা বলছি বর্তমান অনুজ্ঞা। যেমন কি, এখানে এসো, কলমটা দাও, চোরটাকে এক্ষুনি ধরো, এগুলো সবই হচ্ছে বর্তমানকাল অনুজ্ঞা। নেক্সট হচ্ছে অতীতকাল। অতীতকালকেও আমরা 4টি ভাগে ভাগ করছি। একটি হচ্ছে সাধারণ বা নিত্য অতীত, দ্বিতীয়ত হচ্ছে ঘটমান অতীত, তৃতীয়ত হচ্ছে পুরাঘটিত অতীত, 4 হচ্ছে নিত্যবৃত্ত অতীত। ফার্স্ট, নাম্বার 1, সাধারণ বা নিত্য অতীত। সাধারণ বা নিত্য অতীত বলতে আমরা কি বুঝি? সাধারণ বা নিত্য অতীত বলতে আমরা বুঝি যে কাজটি অতীতে শেষ হয়েছে, যে কাজটি অতীতে শেষ হয়েছে তাকে আমরা বলছি সাধারণ বা নিত্য অতীত। যেমন আমি পরীক্ষা দিলাম, তাহলে আপনি পরীক্ষাটা দিলেন, সেই পরীক্ষাটা কি এখন দিলেন? আমি পরীক্ষা দিলাম মানে কি, পরীক্ষা আমার দেওয়া শেষ হয়ে গেছে, অতীতে ঘটেছে। শম্ভুবাবু গতকাল রাত্রে মরল, তাহলে শম্ভুবাবু অতীতে মারা গেছে, তাই এটি হচ্ছে সাধারণ বা নিত্য অতীত। 2 হচ্ছে ঘটমান অতীত। ঘটমান অতীত কি না, যে কাজটা ঘটমান মানে কি, কন্টিনিউয়াস, চলছে। কোন কোথায় চলছে? অতীতে। তার মানে যে কাজটা অতীতে চলছিল সেই ক্রিয়ার কালকে কি বলছি? ঘটমান অতীত। যেমন চন্দনা গীতাঞ্জলি পড়িতেছিল, চন্দনা গীতাঞ্জলি পড়িতেছিল। বা সুজল অঙ্ক কষিতেছিল, তার মানে অঙ্কটা সে কি করছে? কন্টিনিউয়াস কষছিল। বা পাখি গান গাহিতেছিল, মানে পাখি অতীতে কি করছিল? কন্টিনিউয়াস গান গাচ্ছিল। তা এগুলো সবই হচ্ছে ঘটমান অতীত। নেক্সট, পুরাঘটিত অতীত। এর আগে একটি পুরাঘটিত শব্দের সঙ্গে আমরা পরিচয় লাভ করেছি আমরা, সেটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। আরেকটি বলছি পুরাঘটিত অতীত। আগে পুরাঘটিত অতীতটা আমরা বুঝে নিই, তাহলে আমরা ডিফারেন্সটা করতে পারবো। পুরাঘটিত অতীত মানে কি? পুরা মানে কি বলেছি? পুরা মানে অতীত, আর অতীত মানে অতীত। তার মানে যে ঘটনাটা অতীতে ঘটেছে কিন্তু তার ফলটা এখন আর কি নেই, বর্তমান নেই, অতীত হয়ে গেছে। ঘটনাটা অতীতে ঘটেছিল এবং তার ফলটাও কি হয়েছে? অতীত হয়ে গেছে, তখন তাকে আমরা বলছি পুরাঘটিত অতীত। যেমন কি এক্সাম্পল দিই, ইভান সুন্দরবন গিয়েছিল। আমি দুটো ডিফারেন্স করার জন্য একই উদাহরণ বেছে নিলাম। আমি বললাম ইভান সুন্দরবন গিয়েছিল, আর একটা বলছি ইভান সুন্দরবন গিয়াছে। তাহলে দেখুন, ইভান সুন্দরবন গিয়াছে, যার অর্থ এখনো সুন্দরবনে প্রেজেন্ট আছে, তাই এটি হচ্ছে পুরাঘটিত বর্তমান। আর ইভান সুন্দরবন গিয়েছিল, যার অর্থ এখন সুন্দরবনে আসে নেই, সুন্দরবন ছাড়া সে যেখানে খুশি আছে, তাই এটি হচ্ছে পুরাঘটিত অতীত। তাহলে ইভান সুন্দরবন গিয়েছিল, এটা হচ্ছে পুরাঘটিত। পুরাঘটিত অতীতের ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যখন বাক্যে যদি দুটো অতীত কাজ থাকে, সেই বাক্যে দুটো অতীত কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হয়েছে সেই ক্রিয়ার কালকেও আমরা কি বলি? পুরাঘটিত অতীত। যেমন কি এক্সাম্পল, পুলিশ আসবার আগেই চোরটিকে ধরা গিয়েছিল, তাহলে পুলিশের আসা তার আগেই কি হয়েছে?
চোরটাকে ধরা গিয়েছিল। কিংবা ধরুন সেই আমাদের ছোটবেলা থেকে পড়া সেই বিখ্যাত উদাহরণ, ডাক্তার আসিবার আগেই রোগী মারা গিয়েছিল। তাহলে এটা হচ্ছে কি, দুটো অতীত কাজ আছে। দুটো অতীত কাজের মধ্যে যেটা আগে শেষ হয়েছে সেটাকে আমরা কি বলছি, পুরাঘটিত অতীত। নেক্সট, নিত্য বৃত্ত অতীত। নিত্য বৃত্ত অতীত। নিত্য মানে কি? নিত্য মানে রোজ বা প্রতিদিন বা নিয়মিত, যাই কিছু আমরা বলি না কেন। তার মানে অতীতে যদি কোনো কাজ নিয়মিত বা কিছু কাল ধরে ঘটতো, তখন তাকে আমরা বলি নিত্যবৃত্ত অতীত। তাহলে কি বললাম, অতীতে কোনো কাজ নিয়মিত বা কিছু কাল ধরে ঘটতো, যদি এরকম কিছু বোঝানো হচ্ছে, তখন সেই ক্রিয়ার কালকে আমরা বলছি নিত্যবৃত্ত অতীত। এক্সাম্পল কি, আমরা নদী তীরে ভ্রমণ করিতাম। আমরা নদী তীরে ভ্রমণ করিতাম। নদী তীরে ভ্রমণ করিতাম মানে কি একদিন গেছি? না, তা তো দেয়নি, বেশ কিছুদিন গেছি। তাই এটাকে আমরা বলছি নিত্যবৃত্ত অতীত। নেক্সট হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালকে অনুরূপভাবে আমরা চার ভাবে বিভাজন করছি। একটি হচ্ছে সাধারণ বা নিত্য ভবিষ্যৎ, 2 ঘটমান ভবিষ্যৎ, 3 পুরাঘটিত ভবিষ্যৎ, আর 4 হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। ফার্স্ট আসি সাধারণ বা নিত্য ভবিষ্যৎ। সাধারণ বা নিত্য ভবিষ্যৎ কাকে বলে না, যে কাজটা এখনো সংগঠিত হয়নি, অর্থাৎ যে কাজটা এখনো হয়নি, ভবিষ্যতে ঘটবে, তখন তাকে আমরা বলছি সাধারণ বা নিত্য ভবিষ্যৎ। যেমন আমি লিখব, আমার তো এখনো লেখা হয়নি, আমি ভবিষ্যতে লিখব। বা সেই রবীন্দ্রনাথের সেই লাইনটি, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। তাই এগুলি হচ্ছে কি সাধারণ বা নিত্য ভবিষ্যৎ। দ্বিতীয় হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ মানে কি, যে কাজটা ভবিষ্যতে কি থাকবে, ঘটতে থাকবে, ঘটমান অর্থাৎ ঘটতে থাকবে, তখন সেই ক্রিয়ার কালকে বলছি আমরা ঘটমান ভবিষ্যৎ। যেমন আমাদের যে ওয়েদারের যে রিপোর্টগুলো আমাদের অনেক সময় আপডেট করে, যে আজকে রাত্রে 140 কিলোমিটার বেগে ঝড় বইতে থাকবে, তখন এখনো ঝড় বয়নি, ঝড় বইতে থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস হবে ভবিষ্যতে। তাই এটিকে আমরা বলছি ঘটমান ভবিষ্যৎ। নেক্সট, পুরাঘটিত ভবিষ্যৎ। পুরাঘটিত ভবিষ্যৎ বিষয়টি কি? পুরা ঘটিত ভবিষ্যৎ। পুরা মানে কি? পুরা মানে অতীত, তাহলে অতীতকালে ঘটেছে। আবার কি বলছি, যদি অতীতকালে কোনো জিনিস ঘটে, তাহলে ভবিষ্যতে কি করে ঘটবে? তার মানে এর মধ্যে কি আছে, একটা দ্বন্দ্ব আছে, একটা বিরোধ আছে, একটা সন্দেহ আছে। তার মানে পুরাঘটিত ভবিষ্যৎ ব্যাপারটা কি? পুরাঘটিত ভবিষ্যৎ বিষয়টি হচ্ছে যে কোনো কাজ হয়তো অতীতে ঘটেছিল বা ঘটে থাকতে পারে, হয় ঘটেছিল অথবা ঘটে থাকতে পারে, এমন একটা সম্ভাবনা আছে, একটা সন্দেহ আছে, সেই ক্রিয়ার কালকে আমরা কি বলছি, পুরাঘটিত ভবিষ্যৎ। যেমন কি, যেমন আমরা অনেক সময় রাস্তাঘাটে আমরা অনেক লোকজনকে দেখি, দেখে আমাদের চেনা চেনা লাগে, লোকটাকে হয়তো আমি দেখে থাকবো, লোকটাকে হয়তো আমি আগে দেখে থাকবো। তার মানে লোকটাকে হয়তো আমি আগে দেখে থাকবো মানে কি, লোকটাকে হয় দেখেছি, তা না হলে দেখিনি। তার মানে কি, আমার মধ্যে একটা সন্দেহ আছে, একটা দ্বন্দ্ব আছে, একটা বিরোধ আছে, তখন তাকে আমরা বলছি পুরাঘটিত ভবিষ্যৎ। আমার চিঠিটা হয়তো সে এতদিনে পেয়ে থাকবে, আমার চিঠিটা হয়তো সে এতদিনে পেয়ে থাকবে, যদি এখন চিঠি লেখা উঠে গেছে, আমরা কেউ আর লিখি না, শুধুমাত্র ওই কিছু অ্যাপ্লিকেশন ছাড়া আমরা লিখি না। তো আমার চিঠিখানা তিনি এতদিনে সে হয়তো পেয়ে থাকবে, তাহলে পেয়ে থাকতেও পারে, নাও পারে, একটা সন্দেহ আছে।
তা এটিকে আমরা বলছি পুরাঘটিত ভবিষ্যৎ। লাস্ট, ভবিষ্যৎ অনুজ্ঞা। ভবিষ্যৎ অনুজ্ঞা কি? ভবিষ্যৎকালে আদেশ, উপদেশ, অনুরোধ যখন আমরা বোঝাচ্ছি তখন তাকে বলা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। যেমন কি, তুমি কাল স্কুলে যেও, ভবিষ্যৎকালে যাবে, তার একটা আমরা অনুরোধ করছি আমি, তাই এটাকে আমরা বলছি ভবিষ্যৎ অনুজ্ঞা। আরেকটি বিষয়, এই যে ক্রিয়ার কালগুলোকে যেগুলো আমরা আলোচনা করলাম, আপনাদের সুবিধার জন্য আমি যা ধাতু দিয়ে এটাকে আমি একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সেই স্ট্রাকচারটি ফলো করবেন, তাই সেক্ষেত্রে আপনারা বিষয়টিকে বুঝতে পারবেন। যেমন আমি জাস্ট একটা আলোচনা করছি বর্তমান কাল নিয়ে। সাধারণ বর্তমান কি? আমি যাই, তুমি যাও, সে যায়। তাহলে আমি যাই এটা হচ্ছে সাধারণ বর্তমান, কারণ বর্তমানকালে ঘটছে। ঘটমান বর্তমান কি? আমি যাইতেছি, অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস, তাই এটি হচ্ছে ঘটমান বর্তমান। পুরাঘটিত বর্তমান কি? আমি গিয়েছি, যার অর্থ কি? আমি আগে গেছি কিন্তু এখনো সেখানে কি আছি? প্রেজেন্ট আছি, যার অর্থ হচ্ছে কি? পুরাঘটিত বর্তমান। আর বর্তমান অনুজ্ঞায় দেখুন উত্তম পুরুষ কেটে দিয়েছি। কারণটা কি? আমরা নিজেকে আদেশ, উপদেশ, অনুরোধ করতে পারি না। আমরা কাকে করি? আমার সামনে যে আছে বা যিনি অনুপস্থিত, সামনে যিনি আছেন তাকেই মূলত আমরা করতে পারি। তাই দেখুন ওখানে কাটা আছে, তুমি যাও, অর্থাৎ তোমাকে কি করা আছে? নির্দেশ করা হচ্ছে। এই মোটামুটি বিষয়। ঠিক অনুরূপভাবে অতীতকালও এখানে দেয়া আছে, তারপর ভবিষ্যৎকালও দেয়া আছে। এই বিষয়টিকে আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন, তাই এটি আর আলোচনার মধ্যে আমি রাখছি না। প্রসঙ্গত শুধু একটি কথা বলি, পরবর্তীকালে আমি আপনাদের লেখার মধ্যে দিয়েছি, যখন কোনো ঐতিহাসিক ঘটনা বা কোনো চিরন্তন সত্য এই বিষয়গুলি থাকবে, সেগুলোকে আমরা সাধারণ বর্তমানের মধ্যেই অন্তর্ভুক্ত করব। এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের ক্রিয়ার কাল। তাহলে আজকে আমরা যে বিষয়টিকে আলোচনা করলাম সেটি হচ্ছে তিনটি বিষয় আলোচনা করলাম। একটি হচ্ছে সর্বনাম পদ, দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়াপদ এবং তার শ্রেণীবিভাগ, তৃতীয়ত হচ্ছে ক্রিয়ার কাল। আপনাদের এই নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, বা কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে সেটুকু আপনারা বলতে পারেন। স্যার বর্তমান অতীত আর একবার ঘটমান বর্তমানটা বলে দিন। ঘটমান আরেকবার বলুন, সরি আরেকবার বলুন। ঘটমান অতীত আর ঘটমান বর্তমানটা। আচ্ছা, ঘটমান অতীত এবং ঘটমান বর্তমান। আচ্ছা, ফার্স্ট আমি আসি ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান মানে কি? বর্তমান মানে হচ্ছে এখনো যে কাজটা বর্তমানে যে কাজটা এখনো চলছে, কন্টিনিউয়াস প্রসেস এখনো চলছে, তখন তাকে আমরা বলছি ঘটমান বর্তমান। যেমন কি? যেমন ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, আমি পুরীর উদ্দেশ্যে যাইতেছি। আমি পুরীর উদ্দেশ্যে যাইতেছি। এই যে যাচ্ছি মানে কি? এখনো হাঁটছি বা হাঁটিতেছি। তার মানে দেখুন এই যে যাইতেছি, যার অর্থ কি? কন্টিনিউয়াস, আমি এখনো যাচ্ছি, হাঁটছি। এটা হচ্ছে কি? ঘটমান বর্তমান। আর একটা যে ঘটমান অতীত যেটা বললেন সেটা কি? ঘটমান অতীত হচ্ছে যেটা অতীতে চলছিল, অতীতে কাজটা চলছিল, কন্টিনিউয়াস প্রসেস। আমি পুরীর পথে যাইতেছিলাম, আমি পুরীর পথে যাইতেছি, আমি পুরীর পথে যাইতেছি, অর্থাৎ আমি এখনো যাচ্ছি। এটা হচ্ছে কি? ঘটমান বর্তমান। আর যখন বললাম আমি পুরীর পথে যাইতেছিলাম, যার অর্থ কি? একদা, এখন নয়, অতীতে, ওয়ান্স আপন এ টাইম, এখন নয়, অতীতে আমি কি করতাম?
যাচ্ছিলাম, তাহলে অতীতে আমি পুরীর পথে যাইতেছিলাম বা আমি পুরীর পথে যাইতেছিলাম, এটি হচ্ছে ঘটমান অতীত। মানে বর্তমানে কন্টিনিউয়াস হলে হচ্ছে ঘটমান বর্তমান, আর অতীতে কন্টিনিউয়াস হলে ঘটমান অতীত। স্যার বুঝতে পেরেছি। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার হ্যাঁ বলুন। স্যার আপনি একবার ওটা বলে দিন না, গৌণ কর্ম মুখ্য জিজ্ঞাসাটি কর্ম। বলুন। স্যার গৌণ কর্ম মুখ্য কর্মটা একবার বলুন। কোনটা বলুন? স্যার ওই যে আচ্ছা, গৌণ কর্ম ওকে। আর মুখ্য কর্ম, ওই গৌণ জায়গাটা কর্ম আর মানে মুখ্য কর্ম, বেশ। আচ্ছা, ক্রিয়াপদকে আমরা যে বিভাজন করেছিলাম অন্বয়গত দিক থেকে, সেক্ষেত্রে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে সকর্ম। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমরা ক্রিয়াপদকে তিনটি ভাগে ভাগ করেছিলাম অন্যায়গত দিক থেকে: সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া। এই দ্বিকর্মক্রিয়ার মধ্যেই একটি আছে মুখ্য কর্ম, আর একটি হচ্ছে গৌণ কর্ম। যেমন ধরুন, আমি বললাম মাস্টার মশাই আমাদের গল্প বললেন। যিনি আমাকে প্রশ্ন করলেন তিনি একটু কি বলে মাইক্রোফোনটাকে একটু অন করুন। মাস্টার মশাই আমাদেরকে গল্প বললেন। এখানে কি মাস্টার মশাই কাদের গল্প বললেন? মাস্টার মশাই কাদের গল্প বললেন? স্টুডেন্টদের। আমাদের গল্প বললেন। মাস্টার মশাই আমাদেরকে গল্প বললেন। মাস্টার মশাই কাদের গল্প বললেন? আমি প্রশ্ন করছি কাদের গল্প বললেন? আপনি বললেন আমাদের গল্প বললেন। তাহলে আমাদের মধ্যে প্রাণ আছে না নেই? আমাদের মধ্যে প্রাণ আছে, জীবন আছে, আমরা প্রাণময় সত্তা, তাহলে আমরা হচ্ছি প্রাণীবাচক। দ্বিতীয় আমি প্রশ্ন করলাম মাস্টার মশাই আমাদের কি বললেন? আপনি উত্তর দিলেন গল্প বললেন। গল্পের মধ্যে কি কোনো প্রাণ আছে? প্রাণ নেই। যার অর্থ এটা কি, এটা হচ্ছে অপ্রাণীবাচক। তার মানে যেটা হচ্ছে প্রাণ আছে, যার মধ্যে প্রাণ আছে সেটা হচ্ছে গৌণ কর্ম। যার মধ্যে প্রাণ আছে সেটি হচ্ছে গৌণ কর্ম, আর যার মধ্যে প্রাণ নেই অর্থাৎ অপ্রাণীবাচক সেটি হচ্ছে মুখ্য কর্ম। দ্বিকর্মক্রিয়া হতে গেলে এই প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক অর্থাৎ মুখ্য কর্ম এবং গৌণ কর্ম এই দুটোই থাকতে হবে, যে কোনো একটি থাকলে হবে না।
বুঝতে পেরেছেন? স্যার, হ্যালো হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যালো হ্যালো বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যালো বুঝতে পেরেছি। হ্যালো বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করলেন? আচ্ছা, নীরবতাই সম্মতির লক্ষ্য আমি ধরে নিচ্ছি। হ্যাঁ বলুন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম।